বেহরুজ আগে চলে এসেছে আর তার সাথে একটা লোক বসে আছে। সেই লোকটা আর কেউ না, সেই লোকটা হলো প্রধান। প্রধান আকাশকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায় আর চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশে অবাক দৃষ্টিতে প্রধানের দিকে তাকিয়ে আছে। দুজনের আচরণের পরিবর্তন দেখে বেহরুজ দুজনকেই বলে, আরে তোমরা এভাবে হতবাক হয়ে আছো যে, কি হয়েছে আঙ্কেল? প্রধান বেহরুজের কথা শুনে নিজেকে সামলে নেয়। না মামুনি, কিছু না। ও তাহলে ঠিক আছে, চলো তোমায় আকাশের সাথে পরিচয় করিয়ে দিই। আঙ্কেল, গতকাল তোমায় একজনের কথা বলেছিলাম না, সে আকাশ নামক একটা ছেলেকে আমি পছন্দ করি। এই ছেলেই হলো সেই আকাশ। আর আকাশ উনি হলেন আমার আঙ্কেল, মানে হলো আন্টি বা খালামণির হাজব্যান্ড। পরিচিত হয়ে নে তুই ওনার সাথে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আকাশ জানিস, আমার আঙ্কেল অনেক নামি দামি লোক। তিনি পুরো দেশের আইসিটি বিভাগের প্রধান। বাহ, মাশাআল্লাহ। যাক, খুশি হয়েছি ওনার সাথে সাক্ষাৎ করে। বেহরুজ আকাশের সাথে বক বক করছে আর আকাশ তার কথার উত্তর দিচ্ছে খালি। নিজ থেকে সে কোনো কথাই বলছে না। আর প্রধান একদম চুপচাপ বসে আছে, কারণ তার ভিতরে প্রবল গতিতে তুফান বইছে। আকাশকে দেখে অনেকটা সময় তিনজন রেস্টুরেন্টে বসে কথাবার্তা বলে, তবে প্রধান সব চাইতে শান্তশিষ্ট ছিল। সে প্রয়োজন ছাড়া তেমন কথা বলেনি। একটু পর প্রধান চলে যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে। বেরোস, আমার উঠতে হবে এখন। আসলে কিছুক্ষণ পর আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তোমরা দুজন বসে আড্ডা দাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। প্রধান উঠে চলে যায়। আকাশ আর বেহরুজ রেস্টুরেন্টে বসে বসে কথা বলছে। আচ্ছা আকাশ, তোকে একটা কথা জিজ্ঞেস করার আছে আমার। কি কথা? তুই আসলেই কি করিস? মানে বুঝলাম না, কিসের কথা বলছিস তুই? মানে হলো তুই পড়ালেখার পাশাপাশি হাত খরচের জন্য কি করিস? ও আচ্ছা, এই কথা। আমি পড়ালেখার পাশাপাশি প্রোগ্রামিং করি। কি? সত্যি তুই প্রোগ্রামিং করিস? আরে, তুই এতটা উত্তেজিত হচ্ছিস কেন? আমি এখনো নতুন, তবে যেটুকু কাজ শিখেছি সেটুকু দিয়ে কিছুটা টাকা আসে আমার, যা দিয়ে আমার হাত খরচ উঠে যায়। ও, আমি তো আরো ভাবলাম তুই প্রোগ্রামিং পারিস। আরে না, আমি এখনো সেভাবে পারি না, বলতে গেলে একদম নতুন। হুম, পড়ালেখার পাশাপাশি কিছু একটা করা উচিত, না হয় চলতে কষ্ট হয়ে যাবে তোর। হুম, তার জন্যই তো ওসব শিখছি। আচ্ছা চল, আজকের মতো বাড়ি যাওয়া যাক, না হয় খালামণি আবার টেনশন করবে। হুম, চল। তারপর উঠে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। পরে বেহরুজকে বিদায় করে দিয়ে আকাশ গাড়িতে উঠে বাসায় চলে আসলো। বাসায় এসে টুকিটাকি কাজ ছিল সেসব শেষ করে কম্পিউটার ওপেন করে বসা মাত্রই একটা মেল চোখে পড়লো। যেই মেলটা করেছে ওভার পাওয়ারের মেন লিডার। এই কালো জগতে শুধু একটা মানুষই যে আকাশের সম্পর্ক জানে, যে কিনা ভাবে আকাশের সাথে কন্ট্যাক্ট করা যায়। আকাশ তার মেলটা ওপেন করতেই দেখে একটা ভিডিও পাঠিয়েছে সে। আকাশ কোনো কিছু না ভেবে ভিডিওটা প্লে করলো। ভিডিও প্লে করতেই দেখে সেই ওভার পাওয়ার মেন লিডারের মুখে মাস্ক পরে এবং হাতে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। আর তার সামনে সেই কন্ট্রোলার, যাকে কিনা একটা চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ভাই, এই হারামজাদা নাকি আপনাকে তুলে নিয়ে গিয়েছিল, তাই এই হারামজাদাকে আমি উঠিয়ে নিয়েছি। আপনি খালি একবার বলেন, তাহলেই দেখবেন হারামজাদার শরীর থেকে মস্তক আলাদা করে ফেলেছি আমি। ভিডিওটা দেখে সাথে সাথে ওভার পাওয়ারের লিডারকে ভয়েস মেল করলাম যে ওকে ছেড়ে দাও, ও আমার কাছে তার আচরণের জন্য মাপ চেয়েছে। আকাশের কথার প্রতি উত্তরে সে আবারও একটা ভয়েস পাঠায়। ঠিক আছে ভাই, তাহলে ছেড়ে দিচ্ছি তাকে। তবে হ্যাঁ, আরেকটা কথা আছে আপনার সাথে। আমি এই বেটাকে ছেড়ে দিয়ে এসে আপনার সাথে সরাসরি কলে আসছি। অপেক্ষায় বসে আছি সেই ওভার পাওয়ারের লিডারের কলের। একটু পর সে মেকানিক্যাল টোন লাগিয়ে কল দিল। অবশ্য এটাই নিয়ম এই কালো জগতের, কেউ কারোর সাথে কথা বললে মেকানিক্যাল টোন লাগিয়ে পরে কথা বলে। ভাই, কেউ একজন ইমেল করে আপনাকে উঠিয়ে নেওয়ার কন্ট্যাক্ট দিচ্ছে আমাকে। সে আপনাকে উঠিয়ে নেওয়ার বিনিময়ে অনেক মোটা অঙ্কের একটা টাকার অ্যামাউন্ট অফার করেছে। এখন কি করব বলেন ভাই?
আমার তো ইচ্ছে হচ্ছে যে মেল করেছে তার সাথে কন্ট্যাক্ট করে তাকে গিয়ে ঘরের মধ্যে কুপিয়ে রেখে আসি। মেলটা কখন করেছে? ভাই গতকালকে। তাহলে কিছু করার কোনো প্রয়োজন নেই, কারণ যে মেল করেছে সেই কন্ট্রাক্ট কিলারগুলোকে দিয়ে আমাকে উঠিয়েছে, কিন্তু পরবর্তীতে আমার সামনে টিকতে না পেরে এত সময়ে সব কিছু গুটিয়ে নিয়ে পালিয়েছে সে। তাহলে কি ভাই কিছু করব না আমরা? না, কিছু করিও না, কারণ সে আর আমার ক্ষতি করার মতো দুঃসাহস করবে না কখনো। সে অনেক কয়বার আমার ক্ষতি করার চেষ্টা করেও পারেনি, তাই ভবিষ্যতে হয়তো আমার সাথে এসব করার আর ইচ্ছে পোষণ করবে না। আর করলে আমি নিজেই টপকে দেব তাকে, আর তা না হলে তোমাকে জানা। ঠিক আছে ভাই, তাহলে আকাশ তারপর কনফারেন্স কলটা কেটে দিয়ে নিজের কাজ শুরু করে দেয়। আকাশ ভাবছে তার সাথে যে পাঙ্গা নিতে চেয়েছে সে হয়তো চুপ শিখেছে, কিন্তু সত্যিকারের তো নয়। এমবিজেটও হেরে যাওয়ার মতো ফাব্রিক নয়। সে ঘাপটি মেরে বসে আছে আর বসে বসে আবারও নতুন করে প্ল্যান সাজাচ্ছে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে কলেজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। তখনই মাঝপথে আকাশকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে চলে যায়। কিডন্যাপাররা আকাশকে নিয়ে গিয়ে একটা অন্ধকার ঘরের মাঝে চেয়ারের সাথে বেঁধে বন্দি করে রেখেছে। কে ভাই আপনারা, আর আমাকে কেন এভাবে উঠিয়ে এনেছেন? তাই নাকি বলে জেড, তাই তোকে তুলে নিয়ে এসেছি। কাল তোকে যখন কন্ট্রাক্ট কিলাররা উঠিয়ে নিয়ে গিয়েছিল তখন সেখানে আমাদের টিমেরও একজন লোক ছিল, আর সেই খবর দিয়েছে তুই। আর গতকাল যার কথায় তোদেরকে উঠিয়ে নিয়ে একত্রে করা হয়েছিল সেই মানুষটাই লিস্টের মাঝে তার নিজস্ব একটা মানুষকে ঢুকিয়ে দিয়েছিল, যাতে করে কন্ট্রাক্ট কিলাররা যদি কোনো কারণে পাল্টি খায় তখন সে যেন জেটকে দেখে চিনে রাখতে পারে। আর তাই হয়েছে, কন্ট্রাক্ট কিলাররা পাল্টি খেয়েছে আর সেই মানুষটা তোকে মার্ক করে নিয়েছে। তো এখন কি করতে চাইছো তোমরা আমার সাথে? আর আমি তো আসল জ্যাট নই, আমি খালি তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য জ্যাটের নাম ব্যবহার করেছি। কি? তার মানে তুই আসল জেট না? না, আমি আসল জ্যাট নই। আকাশের কথা শুনে যারা আকাশকে দ্বিতীয়বারের মতো কিডন্যাপ করেছে তারা কাকে যেন ফোন দিয়ে বলতে শুরু করে। ম্যাম, এটা তো আসল জেট না। সে নাকি গতকাল বাঁচার জন্য খালি জেটের নাম ব্যবহার করেছে। আমি কোনো কথা শুনতে চাই না। আমি জানি সেই আসল সেট, কারণ তার কম্পিউটার ওয়ালপেপার গতকাল আমি দেখেছি। তোমরা তাকে মেরে হলেও তার মুখ দিয়ে সত্য কথা বের করো, আর তার কম্পিউটারের সমস্ত সিকিউরিটি আনলক করে নাও। আমি ঘন্টা খানিকের মধ্যে আসছি। ঠিক আছে ম্যাম। আকাশ তাদের কথা শুনে বুঝতে পারেছে আকাশের কম্পিউটারে বা তার সাথে যা যা ঘটেছে সব কিছু পেছনে একজন মানুষের হাত রয়েছে। আর যে এসব করেছে সে একজন মেয়ে, আর হয়তো বা সেই মেয়েটা লেডি মাফিয়া। আকাশ এইসব নিয়ে ভাবছে। তখনই সেই কিডন্যাপাররা আকাশকে মারতে শুরু করে। মারতে মারতে আকাশের রাগ মুখ ফাটিয়ে ফেলেছে। তারা আকাশকে মারছে আর একটা কথাই জিজ্ঞাসা করছে। বল যে তুই জেট। আকাশকে এত পরিমাণ মারধর করছে সেই কিডন্যাপাররা যে তার ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গিয়েছে। তাই না পেয়ে সে তার মুখ খুলে দিল, কারণ সে মার খাওয়ার অবস্থায় নেই আর। হ্যাঁ, আমি জ্যাট। আকাশের মুখে জেট কথাটা শুনে কিডন্যাপাররা ভয় পেয়ে যায়, তবু তারা বুকে সাহস নিয়ে আকাশের সামনে এসে কথা বলে, কারণ সে বাধা অবস্থায় আছে এখন। আর তাছাড়া তাদের কাছে মিশনও রয়েছে। জেট তাদের কিছুই করতে পারবে না এখন। যে আকাশকে সব চাইতে বেশি মেরেছে সে একজনকে আদেশ করে অন্য রুমে টেবিলের ওপরে একটা ল্যাপটপ রাখা আছে, যেটা নিয়ে আসতে। তার কথা মতো একজন গিয়ে ল্যাপটপ নিয়ে আসে। তখন সেই আদেশকারী ব্যক্তি আকাশের সামনে কম্পিউটার রেখে বলে, এই এখানে তোর ডিভাইস লগ ইন করে তোর সমস্ত সিকিউরিটি সিস্টেমকে আনলক কর। একটু পর ম্যাডাম এসে দেখবে।
আকাশ কোনো কথা উত্তর না দিয়ে ল্যাপটপে তার ডিভাইস লগ ইন করে এবং তার প্রোগ্রাম থেকে সমস্ত সিকিউরিটি হাঁটাতে শুরু করে। কিন্তু এর মাঝে আকাশ কিডন্যাপারদের অগ্রসরে কিছু একটা করে বসে, যেটা তাদের চোখে পড়ে না। আকাশ সমস্ত সিকিউরিটি হাঁটিয়ে ল্যাপটপ থেকে হাত সরিয়ে রাখে, আর কিডন্যাপাররা আকাশের সামনে থেকে ল্যাপটপটা নিয়ে অন্য রুমে রেখে আসে। আকাশকে যে অন্ধকার রুমে কিডন্যাপাররা আটকে রেখেছে, ঘন্টা খানিক পর কে যেন সেই ঘরের আসল দরজায় এসে বেল বাজায়। হয়তো সেই মেম এসেছে যে কিনা কিডন্যাপ করার সুপারিশ দিয়েছে। এই কিডন্যাপারদের থেকে একজন গিয়ে দরজা খুলে দেয় তাদের মেম ভিতরে আসার জন্য। কিন্তু দুঃখজনকভাবে সেখানে তাদের মেমের বদলে অন্য কেউ দাঁড়িয়ে আছে। অবশ্য তারা একজন নয়, তারা সংখ্যায় 10-এর অধিক। সবার হাতে বড় বড় অস্ত্র। কিডন্যাপাররা তাদেরকে দেখে ভয় পেয়ে যায়। তখনই একজন সেই কিডন্যাপারকে এক লাথি মেরে ঘরের সোজা দরজা থেকে রুমের কয়েক হাত ভিতরে গিয়ে পড়ে। পরে তারা সবাই অস্ত্রশস্ত্র নিয়ে হুড় করে ঘরের ভিতরে প্রবেশ করে। তারপর একে একে কিডন্যাপারদের সবাইকে খুঁজে ভয়ঙ্করভাবে মারতে আরম্ভ করে। এত বিভৎসভাবে তারা কিডন্যাপারদেরকে মারতে শুরু করলো যে কোনো সাধারণ মানুষ যদি তাদের লাশ দেখে তাহলে ভয়ে তাদের কলিজা গলে গিয়ে মুখে এসে বেরিয়ে যাবে। এতই ভয়ঙ্করভাবে তারা কিডন্যাপারদেরকে মেরেছে। যাকে ধরেছে তাদেরকে মেরে জমের বাড়ি পাঠিয়ে দিয়েছে। তাদের মনে যেন কোনো ধরনের মায়া দয়া নেই। অবশ্য থাকবে বা কি করে, তারা তো কোনো সাধারণ মানুষ নয়, তারা হচ্ছে মানুষ রূপে রক্তচোষা, যাদেরকে বলা হয় ডার্ট ওয়েব ওভার পাওয়ার। তারা ওখানে আকাশকে বাঁচাতে এসেছে। অন্যদিকে লেডি জেডের কাছে আসার জন্য রওনা দিয়েছে। অন্যদিকে লেডি মাফিয়া জেডের কাছে আসার জন্য রওনা দিয়েছে। এইদিকে ওভার পাওয়ার লিডার আকাশের অবস্থা দেখে ঘাবড়ে গেছে। ভাই, আপনার তো অবস্থা খারাপ অনেক, চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। আর তাছাড়া আপনাকে যারা জিম্মি করেছে তাদের সবাইকেই তো জমের বাড়ি পাঠিয়ে দিয়েছি আমরা। আরে না, তার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। আর এখনও সবাই শেষ হয়নি, তোমরা শুধু চেলাপেলাকে মেরেছ। আসল গডফাদার এখনও বাকি আছে, আর সে অল্প কিছু সময়ের মাঝেই এখানে আসবে। আর সে আসা মানে আমার ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা শেষ মনে করো। তার সাথে হিসাব নিকাশ চোকালেই আমার শরীর আবার চাঙ্গা হয়ে যাবে। মানে কি ভাই? আর কিসের গডফাদার? মানে হলো, এই সমস্ত লোককে যে পাঠিয়েছে সে আসছে এখানে। ও আচ্ছা, তাহলে আমরা অপেক্ষা করছি তার জন্য। দেখি কার কলিজাটা এত বড় যে আপনাকে মারার জন্য লোক পাঠায়। আজকে তো তার শ্বাসনালী চেপে ধরবো সোজা। আকাশ রক্তাক্ত অবস্থায় চেয়ারের ওপরে রাজার মতো বসে আছে। তার চারপাশে ওভার পাওয়ারের লোকজন অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। একটু পর লেডি মাফিয়া চলে আসে। সে গাড়ি সাইড করে বাড়িতে প্রবেশ করে। সে তার মুখে কালো একটা মাস্ক বেঁধে রেখেছে। যখনই সে বাড়ির দরজা দিয়ে প্রবেশ করবে তখন সে দেখতে পায় সারা ফ্লোরে রক্ত লাল হয়ে আছে। এই দৃশ্য দেখে তার কেমন যেন একটা সন্দেহ হয়। তাও সে মনের ভিতরে সন্দেহ নিয়ে বাড়ির একদম ভিতরে প্রবেশ করে। সে বাড়ির যত ভিতরে প্রবেশ করে ততই ফ্লোরে পড়ে থাকা রক্তের পরিমাণ বেশি হতে থাকে। তার ভিতরে এবার ভয় কাজ করতে শুরু করে, কারণ একে তো ফ্লোরে অধিক পরিমাণে রক্ত পড়ে আছে, তার উপর তার লোকজন কাউকে সে দেখতে পাচ্ছে না। সে তার লোকজনের তালাশ করতে শুরু করে। তার লোকজন তালাশ করতে করতে সে একটা রুমের সামনে চলে আসে, যেটার ভিতরে আকাশ এবং তার আদেশ মেনে চলা ভয়ঙ্কর পশুগুলা ঘাপটি মেরে বসে আছে। যখনই লেডি মাফিয়া সেই রুমের দরজা খোলে তখনই তার চোখ কপালে উঠে যায়, কারণ সে দেখতে পায় কেউ একজন রক্তাক্ত অবস্থায় পায়ের উপর পা তুলে চেয়ারের উপর বসে আছে, আর তার পাশে অনেক কয়টা দানব অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে লেডি মাফিয়া বুঝতে বাকি নেই যে কি ঘটছে এখানে। সে উল্টো ঘুরে সোজা এক দৌড় মারে, কারণ তার যান বাঁচানো ফরজ এখন। লেডি মাফিয়া পিছু পিছু ওভার পাওয়ারের ছেলেপুলেরাও দৌড় মারে তাকে ধরার জন্য। কিন্তু লেডি মাফিয়ার ঘর থেকে বের হয়ে বাহির থেকে ঘরের আসল দরজা লক করে দেয়, আর তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে চটজলদি সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে যায়। সে গাড়ি চালাচ্ছে আর তীব্রভাবে কাঁপছে, মনে হচ্ছে যেন সে হাঁপাতে হাঁপাতে দম আটকে মারা যাবে। এদিকে আকাশ বসে বসে অট্ট হাসি হাসছে, কারণ আকাশে এবার পোকাপোক্তভাবে জেনে গেছে যে সে এমবিজে তার পিছনে লেগেছে আর সমস্ত কিছু সেই করেছে। তাই সে অট্ট হাসিতে লুটিয়ে পড়েছে। ওভার পাওয়ার খালি হাতে আকাশের কাছে ফিরে আসে। ভাই দুঃখিত,
আমরা তাকে ধরতে পারিনি। সে অনেক শেয়ানা। সে দৌড়ে গিয়ে বাড়ির আসল দরজা বাহির থেকে লাগিয়ে দিয়েছে, পরে গাড়ি স্টার্ট করে তড়িৎ গতিতে পালিয়েছে। আরে ঠিক আছে, সমস্যা নেই। সেই মেয়ের বিষয়টা এবার আমি দেখে নেব। যাও, এবার গিয়ে দরজার লক ভেঙে ফেলো। আমার একটু হসপিটালে যাওয়ার প্রয়োজন। আকাশের কথা মতো দরজা ভেঙে ফেলে ওভার পাওয়ার সদস্য একজন। তারপর আকাশ সেখান থেকে বেরিয়ে একটা হসপিটালে চলে আসে। ট্রিটমেন্ট করে দুপুরের দিকে বাসায় যায়। বাসায় মানুষ তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলে সে মিথ্যা কথা বলে তাদের যে সে একটা অ্যাক্সিডেন্ট করেছে। এইদিকে লেডি মাফিয়া হাঁপাতে হাঁপাতে বাড়িতে এসে পৌঁছায়, কিন্তু সে রক্তাক্ত অবস্থায় পায়ের উপর পা দিয়ে বসে থাকা দানবটার কথা কোনো মতেই ভুলতেই পারছে না। তাকে দেখে যেন কোনোভাবেই মানুষ মনে হয়নি তার। মনে হচ্ছিল মানুষের রূপে ধারণ করা কোনো ভ্যাম্পায়ার বসেছিল তার সামনে। শুধু তাকে একা নয়, তার সাথে থাকা মানুষগুলো ভ্যাম্পায়ারের মতোই লাগছিল। এমন বিভৎস ছিল সেই মানুষটা এবং তার সাথে থাকা লোকগুলোর চেহারা। সে একদম শান্ত হয়ে যায় জেডের ভয়াবহতা দেখে। অপরদিকে আকাশ বাসায় এসে হালকা পাতলা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তার শরীরে জ্বর এসে পড়েছে মার খাওয়ায়। সে এমন গভীর নিন্দায় চলে গিয়েছে যে দুনিয়া দাবি করে খবরই নেই। বিকাল হতে বেহরুজ তাকে অনেক কয়টা ফোন দেয়, কিন্তু আকাশ তার ফোন ধরে না, কারণ সে গভীর নিন্দায় চলে গিয়েছে। আকাশ তার ফোন না ধরায় বেহরুজ তার বাড়িতে চলে যায়। সে আকাশের বাড়ি এসে জানতে পারে আকাশ নাকি অ্যাক্সিডেন্ট করেছে গাড়ির সাথে। কারণ আকাশ অ্যাক্সিডেন্ট করেছে শুনে বেহরুজের চোখে পানি চলে আসে। আন্টি, আকাশ এখন কোথায়? আকাশের আম্মু বেহরুজকে আগে থেকেই চেনে, কারণ তারা আগে থেকে সাথে লেখাপড়া করেছিল। আর সেই সুবাদে বেহরুজের আসা যাওয়া ছিল আকাশের বাড়িতে। ওই তো ওই রুমটাতে। বেহরুজ আকাশের রুমে চলে যায়। সে রুমে এসে দেখে আকাশ গভীর নিদ্রায় ঘুমিয়ে আছে। বেহরুজ তার পাশে এসে বসে আলতো করে হাত রাখে আকাশের মাথায়। তখনই সে অনুভব করে আকাশের সারা শরীরে জ্বরে পুড়ে যাচ্ছে। আকাশের এমন অবস্থা দেখে বেহরুজ তো পুরো দুনিয়াদারি উলট পালট হয়ে গিয়েছে। এমন অবস্থা সে এবার চুপসে কান্না করে দেয়, আকাশকে জড়িয়ে ধরে। আকাশ এখনো ঘুম, আর বেহরুজ তাকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলছে আর তার ঠোঁটে চুমু খাচ্ছে। এভাবে বেশ অনেকটা সময় কেটে যায়, কিন্তু আকাশের ঘুম ভাঙে না। এর মধ্যে বেহরুজের হাজত লেগেছে ওয়াশরুমে যাওয়ার, তাই সে আকাশকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। তারপর আকাশের ওয়াশরুম তালাশ করতে থাকে। সে তালাশ করতে করতে ওয়াশরুম ভেবে অন্য একটা রুমের মধ্যে ঢুকে পড়ে, যেখানে আকাশের কম্পিউটার এবং নানান জিনিসপত্র রাখা আছে। রুমের অবস্থা দেখে বেহরুজের গা পুরো ঠান্ডা হয়ে যায়, কারণ কেমন যেন একটা থমথমে পরিবেশ বিরাজ করছে রুমটার মাঝে। রুমের অবস্থা দেখে বেহরুজের কেন জানি সবকিছু নর্মাল মনে হচ্ছে না। আর তাছাড়া রুমটার মধ্যে একের অধিক কম্পিউটার আর ল্যাপটপ রয়েছে। এই জিনিসটা যেন তাকে আরো ভাবাচ্ছে। সে মনে মনে চিন্তা করে, আকাশ তো আমায় বলেছিল যে নতুন প্রোগ্রামিং শিখছে, তাহলে তার বাসায় এতগুলো কম্পিউটার আর ল্যাপটপ কেন? না, আকাশের কথার সাথে কোনো কিছুরই হিসাবই তো মেলাতে পারছি না আমি। আর তার রুমের পরিবেশটাও কেমন যেন থমথমে। সেই থমথমে পরিবেশটা কোনো ভয়ঙ্কর গুহায় বা কোনো ভয়ঙ্কর আস্তানায় গেলে মানুষের মনে অনুভব হয়, একদম ঠিক সেই রকম অনুভব হচ্ছে এখানটায় এসে। না, কোনো একটা তো রহস্য আছেই আছে এই রুমের মাঝে। বেহরুজ আশপাশটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হুট করে সে আকাশের কম্পিউটারের ওপরে হাত দিয়ে বসে, আর তখনই আকাশ তার কম্পিউটার রুমে চলে আসে আর বেহরুজকে বলে, কিরে, তুই এই রুমে কি করিস? আর কখন এসেছিস তুই? আরে, আমি ওয়াশরুম ভেবে ভুলে এই রুমে চলে এসেছি। আর আমি তো এসেই সেই মাগরিবের সময়। তো আমায় ডাকিসনি কেন? আরে, তুই গভীর নিদ্রায় ছিলি, তাছাড়া তোর সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, তাই তোকে ডাকিনি। আচ্ছা, এখন চল এই রুম থেকে। আর এই রুমে কখনো আসিস না তুই, কারণ এই রুমে আমি বাদে কেউ আসে না। কেন, আমিও আসতে পারবো না বুঝি? না, তোরও অনুমতি নেই। বাপরে বাপ, কি কঠোর মনের মানুষ তুই। যা, তোর রুমে আসবো না আমি। এবার চল দেখি ওয়াশরুমটা দেখা তুই আমাকে। চল।
আকাশ বেহরুজকে তার রুমের ওয়াশরুম দেখিয়ে দেয় আর বেহরুজ ফ্রেশ হতে চলে যায়, কিন্তু তার ভিতরে এখনো কেমন যেন একটা ঘুটঘুটানি কাজ করছে। তার কেন জানি মনে হচ্ছে তার চোখ থেকে কোনো একটা কিছু আড়াল হয়ে আছে। এইসব নিয়ে চিন্তা ভাবনা করতে করতে বেহরুজ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর আকাশ খাটে বসে আছে। রাতের বাজে 10টা। কিরে বেহরোজ, এত রাত হয়েছে, তুই বাড়ি যাবি না? কেন, এখানে থাকলে সমস্যা আছে নাকি? না, তার সমস্যা নেই, কিন্তু অনেক রাত হয়েছে তো। আরে রাত মাই ফুট, আগে তোর চিন্তা কর, আমারটা আমি চলে যাব সময় হলে। আকাশ আর বেহরুজ কথা বলছে, তখনই আকাশের আম্মু আকাশের জন্য খাবার নিয়ে আসে। ওই আকাশ, একটু ভালো করে উঠে বস, মা তোকে খাইয়ে দিচ্ছি। আর আমি ডক্টরের থেকে ওষুধ এনেছি তোর জন্য। ডক্টর বলেছে টাইম মতো ওষুধগুলো খাইয়ে দিতে তোকে। তখনই বেহরুজ বলে ওঠে, আন্টি, খাবারগুলো আপনি আমায় দিন, আমি আকাশকে খাইয়ে দিচ্ছি। এই না, তোর খাওয়াতে হবে না, আমি মায়ের হাতেই খাবো। আকাশের কথা শুনে বেহরুজ চেতে যায়। এই বেটা খচ্চর, একদম চুপ তুই। আমি বলেছি না তোকে খাইয়ে দিচ্ছি, তো আমি খাইয়ে দিচ্ছি। এই মামনি থাক, আর রাগ করে না, এমনিতেই ছেলেটা অসুস্থ, তার উপরে রাগ দেখানোটা আর ঠিক হবে না। নাও তুমিও খাইয়ে দাও ওকে। তো আন্টি, আপনার বদমাস ছেলেটা সবসময় আমার কথা দ্বিমত কেন করেছে? আমি যদি বলি তারই উল্টো করেছে। হয়েছে, থাক, নাও তুমিও খাইয়ে দাও, আর দ্বিমত করবে না সে তোমার কথাই। বেহরুজ আকাশের আম্মুর থেকে খাবারের প্লেটটা নিয়ে আকাশকে খাওয়াতে শুরু করে আর তিনি চলে যায়। তবে চলে যেতে যেতে বেহরুজকে বলে, মা, তুমি কিন্তু খেয়ে যাবে আমার এখান থেকে। আমি তোমার জন্য খাবারের রুমে অপেক্ষা করছি। বেহরুজ আকাশকে খাইয়ে দিচ্ছে আর আকাশও চোখ বড় বড় করে বেহরুজের দিকে তাকিয়ে আছে, কারণ এই জীবনের প্রথম বেহরুজকে নিয়ে তার ভিতরে কেমন যেন একটা ফিলিংস হচ্ছে। কি রে, এইভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? হুম হুম। আকাশ থতমত খেয়ে যায় বেহরুজের কথা শুনে। না, এমনি। হয়েছে, নে পুরো খাবারটা শেষ কর। না না, আমি আর খেতে পারবো না, ইতিমধ্যে পেট লোড হয়ে গিয়েছে, আর খাওয়া সম্ভব না আমার পক্ষে। আচ্ছা, আর 2 লোকমা খেয়ে নে। আচ্ছা ঠিক আছে। গুনে গুনে 2 লোকমা খাইয়ে দেয় আকাশকে বেহরুজ। পরে বাকি খাবারটুকু বেহরুজ নিয়ে আকাশের আম্মুর কাছে চলে যায়। মামনি এসেছো, নাও বসো আমার সাথে, আর আকাশের এটো খাবারগুলো আমায় দাও। না আন্টি, সমস্যা নেই, আপনি মাঝেই আমায় খাবার বেড়ে দিন। আকাশের আম্মু বেহরুজের কথা শুনে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকে, পরে একটা মুচকি হাসি দিয়ে আকাশের প্লেটে তাকে খাবার বেড়ে দেয়। আকাশের আম্মু ইতিমধ্যে অনেক কিছু বুঝে নিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে বেহরুজ আবার আকাশের রুমে যায়। আচ্ছা আকাশ, আমি চলে যাচ্ছি, আবার কালকে আসবো। আর তুই সকালের ওষুধটা ঠিক মতো খেয়ে নিবি। খেয়ে নিব। আর তুই একটু কাছে আয় তো। বেহরুজ কোনো কথা ছাড়াই আকাশের সামনে যায়। আরো কাছে আয়, পরে চোখটা বন্ধ কর একটু। আকাশের কথা মতো বেহরুজ আকাশের কাছে গিয়ে চোখ বন্ধ করে। তখনই আকাশ বেহরুজের গলায় 2 হাত দিয়ে ধরে তার কপালে ঠোঁট চেপে ধরে। বেহরুজ পুরো রবট হয়ে যায় আকাশের এমন আচরণে, কিন্তু সে আকাশকে কিছুই বলে না। আকাশ 2-3 মিনিট পর বেহরুজকে ছেড়ে দেয় আর বলে, সাবধানে বাড়ি যাস, আর রাস্তায় কোনো সমস্যা হলে আমায় ফোন করিস। ওরে আমার হিরো রে, নিজের শরীরই ঠিক নেই, সে আবার আমার চিন্তা করছে। এই তুই নিজের চিন্তা কর, আমি আমার মতো ভালোভাবে চলে যাব। ঠিক আছে। বেহরুজ আকাশের বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা নিজের বাসায় চলে যায়। নিজের বাসায় বলতে তার খালার বাড়িতে। রাতে বাজে 11টা। সে বাসায় ঢুকতে প্রধান, যে কিনা তার খালার হাজবেন্ড, সে তাকে জিজ্ঞাসা করে, কোথায় ছিলে এতটা সময় মামনি তুমি? আকাশের বাসায়, সে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তাই তার বাসায় গিয়েছিলাম তাকে দেখতে। বেহরুজের মুখে আকাশের কথা শুনতে প্রধান কেঁপে ওঠে আর বেহরুজকে বলে, প্রধান মামনি তোমায় একটা কথা বলার ছিল। কি কথা আঙ্কেল? তুমি সে ছেলেটার সাথে আর সম্পর্ক রাখিও না, পারলে তার থেকে দূরে সরে এসো। তার থেকে দূরে সরে আসাটাই তোমার জন্য মঙ্গল হবে। কি সমস্ত কথাবার্তা বলছেন আঙ্কেল আপনি? আমি কেন তার থেকে দূরে সরতে যাব? আর দূরে সরার কিসের মঙ্গল?
কারণ হলো সে কোনো সাধারণ মানুষ না, সে হলো মানুষরূপী ভয়ঙ্কর একটা নরপিশাচ। এই কথা শুনে বেহরুজ চমকে ওঠে। সে তার আঙ্কেলের কথার আগামাথা কিছুই যেন বুঝে উঠতে পারছে না। মানে কি আঙ্কেল? আর কি সব বলছেন আপনি আকাশের নামে? মানে হলো আকাশ ইন্টারনেট জগতের অনেক ভয়ঙ্কর। হ্যাঁ, কারণ হলো সে কোনো সাধারণ মানুষ না, সে হলো মানুষরূপী ভয়ঙ্কর একটা নরপিশাচ। প্রধানের কথা শুনে বেহরুজ চমকে ওঠে। সে তার আঙ্কেলের কথার আগামাথা কিছু যেন বুঝে উঠতে পারছে না। মানে কি আঙ্কেল? আর কি সব বলছেন আপনি আকাশের নামে? মানে হলো আকাশ ইন্টারনেট জগতের অনেক বড় ভয়ঙ্কর। আর বলতে গিয়ে মুখ চেপে ধরে, কারণ এতটা সময় তার আকাশের ভয়াবহতার কথা মনে ছিল না। যখন সে শব্দটা উল্লেখ করে তখন তার চোখের সামনে আকাশের ভয়ঙ্কর চেহারাটা ভেসে ওঠে। তাই সে হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে। না হয় আকাশের কানে এই কথা গেলে তাকে আকাশ আস্ত গেলে খাবে। কি হলো আঙ্কেল? আকাশ কি? না না না, সে কিছু না, সে অনেক ভালো একটা ছেলে। আঙ্কেল, তুমি কি কিছু লুকোচ্ছ আমার থেকে? তুমি তো একটু আগেই আকাশের বদনাম করেছিলে, তাহলে হুট করে এমন কি হলো সে তার নামের তারিফ করতে শুরু করলে? না আসলে মামুনি, তার ভালো বলতে গিয়ে খারাপ বর্ণনা বেরিয়ে গেছে মুখ দিয়ে। আঙ্কেল, আমি তোমার এখানকার কথাটা বিশ্বাস করতে পারছি না। আমি শিওর তুমি আমার কাছ থেকে কিছু একটা তো লুকাচ্ছ। কি লুকাচ্ছ আঙ্কেল? আরে না রে পাগলি, সে অনেক ভালো ছেলে, আর তুই তার সাথে রিলেশন কন্টিনিউ কর। বেহরুজ গভীর চিন্তায় পড়ে যায় তার আঙ্কেলের মুখে এমন ধরনের কথা শুনে। আরে মামুনি, তুই এত টেনশন নিস না, আমি বললাম তো সে অনেক ভালো ছেলে। যা এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে খাবার খেয়ে নে। না আঙ্কেল, আমি খেয়ে এসেছি। তাহলে ঠিক আছে, যা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়। বেহরুজ তার রুমে চলে আসে, কিন্তু তার মনের ভিতরে অন্যরকম কিছু একটা ঘুরপাক খাচ্ছে। সে যেন কোনো কিছুতেই হিসাব মেলাতে পারছে না। না, আমার মন বলছে যে আমার চোখ থেকে কিছু একটা আড়াল হয়ে আছে। না, হয়তো আকাশের কম্পিউটার রুমে যাওয়ার পর আমার গা শিউরে উঠলো। কেন? আর এখন কেনই বা আঙ্কেল আমার সাথে এমন অদ্ভুত আচরণ করলো? শুরুতে তো ঠিকই আকাশের নামে বদনাম করেছিল, তাহলে হুট করে এমন কি হলো যে আকাশের নামে সুনাম করতে শুরু করলো? না, আমি শিওর যে আমার অগোচরে কিছু তো একটা হচ্ছে, আর সেটা কি তা আমার খুঁজে বের করতেই হবে, আর সেটা আমি খুঁজে বের করবই। যাই, এবার ফ্রেশ হয়ে নেই। বেহরুজ ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে সে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আকাশ বিছনায় শুয়ে শুয়ে লেডি মাফিয়ার কথা ভাবতে থাকে। কত বড় কলিজা সে লেডি হ্যাকার, যে সে লোক পাঠিয়ে দিয়ে আমাকে মারার জন্য। আসলে সে লেডি হ্যাকার চায়টা কি, কি তার উদ্দেশ্য, আর আমার পিছনে বা কেন সে পড়েছে? না, এর একটা সমাধান বের করা উচিত। তার আগে আমি একটু সুস্থ হয়ে নেই, পরে লেডি হ্যাককে দেখছি। আকাশও ঘুমিয়ে পড়ে। এভাবে 3 দিন কেটে যায়। আকাশ এখন আগের চাইতে একটু সুস্থ। বেহরুজ প্রতিদিন এসে তার দেখাশোনা করে, কিন্তু তার মনের ভিতরে আকাশকে নিয়ে সন্দেহের বিষটা এখনো রয়ে গেছে। সে গোপনে গোপনে তালাশ করেছে তার সন্দেহর আসল রহস্য বের করার জন্য, কিন্তু সে গত দিনে কিছুই বের করতে পারেনি। তার মনে সন্দেহ রয়ে গেল। এদিকে তার আবার চট্টগ্রাম ফিরে যাওয়ার সময়ও হয়ে এসেছে, কিন্তু সে তার প্ল্যান পরিবর্তন করে। সে মনে মনে ঠিক করে সে তার মন থেকে যতদিন সন্দেহ দূর হবে না ততদিন সে এই ঢাকা শহরেই থাকবে। আজ 3 দিন পেরিয়ে 4 দিন হতে চলল। আকাশ এখন কিছুটা সুস্থতা অনুভব করছে, তাই সে ঠিক করে নিয়মিত ক্লাসে যাওয়া শুরু করবে আবার। আর সে তাই করে। সে রীতিমতো ক্লাসে যাওয়া শুরু করে। সুস্থতার 2য় দিনের মাথায় সে ক্লাসে যায়। কয়েকটা ক্লাস করে পরে ব্রেক দিয়েছে 30 মিনিটের জন্য। সে এবং তার কিছু ফ্রেন্ড বসে বসে ক্লাসের এক কোণায় আড্ডা দিচ্ছে। তখনই তার কানে খবর আসে তার সব চাইতে কাছের ফ্রেন্ড সানিকে কারা যেন কলেজের ভিতরে এসে বেধরে মারছে। এই খবর শুনে আকাশ এবং তার
কয়েকজন ফ্রেন্ড সেদিকে দৌড়ে যায়। তারা সেখানে গিয়ে দেখতে পায় 6-7 ছেলে মিলে সানিকে মারছে, আর তাদের সবার হাতে হকি স্টিক। তাই আকাশের বাকি ফ্রেন্ডরা চুপচাপ দাঁড়িয়ে পড়ে, কিন্তু আকাশের কাছে সেই সবের কোনো পরোয়া নেই। সে একাই তার বন্ধুকে বাঁচাতে চলে যায়। আকাশ তাদের থেকে সানিকে ছুটিয়ে আনার চেষ্টা করছে। তখনই সানিকে যারা মারতে এসেছে তাদের থেকে একটা ছেলে সানিকে মারা বাদ দিয়ে রেখে আকাশের গালে থাপ্পড় বসিয়ে দেয় আর গলা চওড়া করে কথা বলতে থাকে। এই বেটা, তোর কত বড় সাহস যে তুই আমাদেরকে কাজে বা হাত দিস? ভাই, গলাটা একটু নামিয়ে কথা বলো। গলার আওয়াজ কিন্তু আমারও কম বড় না, আর আমিও জোর গলায় চেঁচিয়ে কথা বলতে পারি। আকাশের কথা শুনে সে ছেলেটা রেগে গিয়ে আবার আকাশকে আরেকটা থাপ্পড় মারে। আকাশ এবার চুপচাপ শান্ত গলায় সেই ছেলেটাকে একটা কথা বলে। ভাই, বেশি ফড়ফড় করিস না, না হয় কিন্তু মারা পড়বি। আর আমায় থাপ্পড় মেরেছিস তো, সেটা ফলস্বরূপ তোর হাতটা আর থাকবে না, কবজি থেকে কাটা পড়বে সেটা। এবার ছেলেটা আকাশের কথা শুনে আরো রেগে যায়। সে এবার বাকিদেরকে ডেকে বলতে থাকে, এই তোরা এই ছেলেকে মারা বাদ দিয়ে এগিয়ে আয় তো। এখানে এক ছাগলের বাচ্চা এসে চেঁচাচ্ছে, তাকে একটু সাইজ করি। সে একটু বড় বড় কথা বলছে। সে হয়তো আমাদেরকে চেনে না ভালো করে। সেই ছেলের কথায় সবাই সানিকে মারা বাদ দিয়ে আকাশের কাছে আসে, আর আকাশের গলা চেপে ধরে মারতে যাবে। তখনই আকাশের বাকি ফ্রেন্ডগুলো এগিয়ে আসে, যার কারণে তারা আর আকাশকে মারতেই পারে না। কিন্তু তারা চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, তোরা কিন্তু কাজটা ভালো করলি না। তোদের সব কয়টাকে আমরা দেখে নেব। তোরা কিন্তু জানিস না আমরা কার ছেলে পেলে। তোরা দল বেঁধে এসে আমাদেরকে কাজে বাধা দিয়েছিস। তো তোরা খালি কিছু সময় ওয়েট কর, তারপর দেখ ট্রাক ভর্তি ছেলে পেলে এসে তোদেরকে কাম তামাম করে দিয়ে যাবে। তোরা আমাদের সাথে পাঙ্গা নেওয়ার মজা বুঝতে পারবি। একটু ওয়েট কর খালি। এবার আকাশের রাগ উঠে যায় তাদের কথা শুনে, কারণ ছেলেগুলো এতটা সময় তার গায়ে আঘাত করেছে, কিন্তু সে তার বন্ধুদেরকে শাসাচ্ছে। কিন্তু এখন সে তার বন্ধুদেরকে শাসাচ্ছে। এই চামচিকার বাচ্চারা, শোন, তোর যে ভাইয়ের ছেলে পেলে হবি হ, কিন্তু আমাদের সাথে লাগার আগে কাফনের কাপড় রেডি করে সাথে নিয়ে আসিস, আর 3.5 হাত জায়গাও খুঁড়ে রেখে আসিস। না হয় মার খাওয়ার পর মাটির নিচে জায়গা মিলবে না তোদের। আকাশের কথা শুনে ছেলেগুলো ভয়ঙ্কর রকমের খেপে যায়। তাই তারা তাদের ছেলেপুলোকে ডেকে আনতে গেছে। এইদিকে আকাশের বাকি বন্ধুরা আকাশকে বলে, এই আকাশ, তুই খালি খালি পরে কথা বাড়াতে গেলি কেন? এখন যদি সত্যি সত্যি ওরা আরো ছেলে পেলে ডেকে নিয়ে আসে, তাহলে আমাদের কি অবস্থা হবে ভাবতো একটু। আরে ব্রাদার, তোরা টেনশন নিচ্ছিস কেন? তোদের এখনো দুনিয়া দেখার অনেকটুকুই বাকি আছে। তারা ছেলে পেলে নিয়ে আসবে ঠিক, কিন্তু জীবিত আর ফিরবে না। আর তোদেরও আমার সাথে লড়াই করতে হবে না, আমি একাই তাদের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আরে আকাশ, বড় বড় গলায় কথা বললে হয় খালি? তুই একা তাদের এতজনের সাথে মোকাবেলা করবি কিভাবে বন্ধু? ভাই, তোরা এসব নিয়ে চিন্তা করিস না, তোরা গিয়ে সানিকে সামলা, আর আমি একটু আসছি, 2 মিনিট পরে বাকিটা আমি দেখে নিব। তারপর আকাশ চলে যায়। সে তার কাজ শেষ করে একটু পর আবার তার বন্ধুদের কাছে ফিরে আসে। সবাই সানিকে নিয়ে ব্যস্ত। এদিকে কলেজের হেড স্যার এসে সবাই সাথে চেঁচামেচি লাগিয়ে দিয়েছে। এই, তোমরা লাগালাগি করতে গেলে কেন? দেখছো কলেজের পরিবেশ পুরো বিগড়ে গিয়েছে। স্যার, আমরা ইচ্ছে করে লাগিনি, তারাই তো সানিকে ধরে মারছিল, তাই আমরা এগিয়ে গিয়েছি। লাগালাগি করনি ভালো কথা, কিন্তু তাদের সাথে বড় গলায় কথা তো বলেছো। তারা এখন ছেলেপুলে ডেকে আনতে গেছে। কি ঘটতে চলেছে কিছু আইডিয়া আছে তোমাদের? স্যার, ওসব নিয়ে আপনি চিন্তা করিয়েন না। না, চিন্তা করব না। তোমরা তো একদম দানবীর হয়ে গিয়েছো যে তোমরাই তাদের ছেলেপুলেকে সামলিয়ে ফেলবে। তোমরা কি জানো তারা কার ছেলেপুলে? তারা হচ্ছে শহরের নামকরা নেতা জনির ছেলেপুলে। স্যার, ওসব আমাদের দেখার সময় নেই, মারতে আসলে জীবিত আর ফিরবে না। আকাশ, তোমার বড় বড় লেকচার বন্ধ করো, আর আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আমি চাই না আমার কলেজে কোনো ঝামেলা হোক, তো আমি উপরে কথা বলছি। তারা মারতে আসলে তোমরা কোনো কিছুই করবে না। স্যার, আপনি সবাইকে থামাতে পারলেও আমাকে পারবেন না। এই ছেলে, তোকে আমি সোজা কলেজ থেকে বের করে দেব। ঠিক আছে স্যার, বের করে দিয়েন,
কিন্তু তার আগে তাদেরকে আমি উপরের টিকিট ধরিয়ে দেব। আকাশের কথা শুনে কলেজের হেড স্যার রেগে মেগে সেখান থেকে চলে যায়। আর আকাশের বাকি বন্ধুরা আকাশকে বোঝাতে শুরু করে। বন্ধু, তার থেকে আমরা সবাই না হয় মাপ চেয়ে নিব। ভাই, মাপ চাইলে তোরা চা, কিন্তু আমি চাইবো না, কারণ আমি বিনা কারণে নত হওয়ার মতো পাবলিক না। স্যারের কথা শুনে তার বন্ধুরাও এবার তার বিরোধিতা শুরু করে দেয় যে তারা মাপ চেয়ে সব কিছু ঠিকঠাক করবে, আর আকাশ যার ইচ্ছা তাই করে। আর আকাশের যা ইচ্ছে হয় করতে। ইতিমধ্যে সেই ছেলেপেলেগুলো তাদের বিশাল দলবল নিয়ে কলেজে এসে হাঙ্গামা শুরু করে দেয়। তারা ভাঙচুর করতে শুরু করেছে। আকাশের বন্ধুরা তাদের কাছে গিয়ে হাত জোড় করে মাপ চাইতে শুরু করে। আর আকাশ ক্লাসরুমে বসে আছে। ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা না জেনে আপনার সাথে পাঙ্গা নিয়েছি। না, তোদের মাপ নেই, বিশেষ করে সেই ছেলেটা। যা গিয়ে তাকে ডেকে নিয়ে আয়, তাহলে তোরা মাপ পাইলে পাইতে পারিস। আকাশের একজন বন্ধু এসে আকাশকে ক্লাসরুম থেকে ডেকে নিয়ে যায়। ছেলেপেলেগুলো আকাশকে দেখে মারার জন্য সবাই আকাশের দিকে তেড়ে ফুরে আসে। ঠিক তখনই গলা বৃষ্টি শুরু হয়। কারা যেন ভয়ঙ্করভাবে আকাশের দিকে গুলি ছুড়ছে। যারা আকাশকে মারতে এসেছে তারা পিছনের দিকে তাকিয়ে দেখে তাদের পিছনে অন্য একদল ছেলেপেলে দাঁড়িয়ে আছে। আর সেই ছেলেপেলেগুলো অন্য কেউ না, তারা হলো সেই ওভার পাওয়ারের ছেলেপুলাগুলো। সবাই তাদের দিকে গুলি তাক করে আছে। এই দৃশ্য দেখে আকাশকে মারতে আসা ছেলেপুলাগুলো ভয় পেয়ে যায় আর চুপচাপ সবাই জায়গার মধ্যে দাঁড়িয়ে যায়। কিরে মামুর বেটা, তোরা না আমায় মারবি? আয় নে মার, বিশ্বাস কর আমি তোদের কিচ্ছুই করবো না। কিন্তু কেউ জায়গা থেকে নড়ার মতো সাহস করতে পারছে না। তখনই আকাশ হেঁটে গিয়ে তাকে যারা মারতে এসেছে তাদের একজনের কানে কানে বলে, ভাই, চলে যা এখান থেকে। আকাশের কথা শুনে তারা মাথা নিচু করে হাঁটা দেয়। অন্যদিকে আকাশের চোখের ইশারায় কিছু একটা বলে দিয়েছে তার ছেলেপুলোকে। ছেলেপেলেগুলো চুপচাপ কলেজ ত্যাগ করে চলে যায়। অন্যদিকে ওভার পাওয়ারও তাদের পিছু নিয়েছে। আর আকাশ এবং তার বন্ধুরা সেখানেই দাঁড়িয়ে আছে। আকাশের বন্ধুরা তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর বাকি ছেলেগুলোকে ছাত্রছাত্রীরা গলা বৃষ্টির সময় ভয়ে সবাই যে যার রুমে ঢুকে গিয়েছিল। কিছুক্ষণ পর ওভার পাওয়ারের একজন এসে আকাশের হাতে একজনের একটা কাটা হাত ধরিয়ে দেয় আর বলে, ভাই, কারো কোনো ক্ষতি করিনি, তবে আপনি যার দিকে ইশারা করেছেন তার হাত উপরে নিয়েছি তার শরীর থেকে। আকাশের হাত দীপক আকাশ হাতের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় আর অপরদিকে সেই ছেলেটা চলে যায়। এদিকে আকাশের বন্ধু সেই কাটা হাত দেখে মুহূর্তের মাঝে চিনে ফেলে যে এই হাতটা কার। তারা এবার আরো ভয়ঙ্কর দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। কিরে, তোরা এভাবে ঘাবড়ে আছিস কেন? আকাশের বন্ধুরা আতঙ্কিত দৃষ্টিতে আকাশকে জিজ্ঞাসা করে, ভাই, কে তুই? আর সেই ভয়ানক ছেলেগুলো কারা? আকাশ কোনো উত্তর দেয় না, সে হাসতে শুরু করে। ভাই, বল না তুই কে, আর কে সে ছেলেপেলেগুলো? আমি কে সেটা অন্য কোনো এক সময় জানিস, কিন্তু সেই ছেলেগুলোর পরিচয় তোদেরকে দেই আমি। তোরা তো সবাই ওভার পাওয়ার নামক সিরিয়াল কিলারদের নাম শুনেছিস, যারা ডার্ক ওয়েবের ভয়ানক একটা টিম, যারা ডার্ক ওয়েবের মাধ্যমে কন্ট্রাক্ট নিয়ে মানুষকে টপকায়। অবশ্যই শুনেছি। তারা তো অনেক ডেঞ্জারাস। তারা নাকি মুহূর্তের মধ্যে মানুষকে মেরে বালিচাপা দিয়ে দিতে দ্বিধাবোধ করে না। এরাই সেই ডার্ক ওয়েবের ওভার পাওয়ার, যারা আমার জন্য কাজ করে। আকাশের কথা শুনে তার বন্ধুরা ভয়ঙ্কর দৃশ্যে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন তারা নিজের চোখের সামনে মৃত্যুর ফেরেশতাকে দেখে নিয়েছে। এভাবে ভেটকি দিয়ে তাকাস না, না হলে তোদের চোখ খুলে পড়ে যাবে। ভাই প্লিজ, তোর পরিচয়টা বল। সেটা অন্য কোনো এক সময়। তারপর আকাশ সে হাত কাটা শরীরের সমস্ত শক্তি দিয়ে ফিক্কা মেরে ফেলে দেয়। তারপর সে সেখান থেকে চলে আসে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। অবশ্য আর ক্লাসও হবে না কলেজে, কারণ ক্লাস করার পরিবেশ সে বহু আগেই নষ্ট হয়ে গিয়েছে। তাই সে বাসায় চলে গিয়েছে। আকাশ বাসায় এসে ফ্রেশ হয়ে কম্পিউটার নিয়ে বসে। যখনই সে কম্পিউটার ওপেন করবে তখনই সে দেখতে পায় তার কম্পিউটার আর নিজের আয়ত্তে নেই। তার কম্পিউটারে লেডি মাফিয়া সেই অ্যালফাবেটটা রান করেছে, যেটা ছিল এমপিজেড। এই দৃশ্য দেখে আকাশ পুরো থ হয়ে তাকিয়ে আছে কম্পিউটারের দিকে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন?
জেটের কম্পিউটারে লেডি মাফিয়া সেই অ্যালফা ফাইটটা রান দিয়েছে, যেটা ছিল এমপিজেড। এই দৃশ্য দেখে আকাশ পুরো থ হয়ে গিয়েছে। কারেন্ট কম্পিউটারে থ হয়ে তাকিয়ে আছে কম্পিউটারের দিকে। কি করে সম্ভব এটা? এত কড়া সিকিউরিটি ভেঙে কম্পিউটার হ্যাক করলো কি করে সেই লেডি? না, তাড়াতাড়ি কিছু একটা করতে হবে আমার। আকাশ তার অন্য একটা ল্যাপটপ ওপেন করে, তারপর সেই ল্যাপটপ নিয়ে নিজের ডিভাইসকে ফিরিয়ে আনার ট্রাই করে, কিন্তু কোনোভাবে সে তার রাখা হয়ে যাওয়া কম্পিউটারের ডিভাইসে ঢুকতে পারছে না। তার মাথা পুরো জ্যাম খেয়ে যায়। সে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বসে আছে আর নিজেকে শান্ত করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর সে নিজেকে শান্ত করে দিয়ে আবারও ল্যাপটপ হাতে রাখে। সে শান্ত মাথায় এবার কাজ নিচ্ছে, কিন্তু ভিন্ন একটা প্ল্যান কাজ করছে তার মাথায়, আর সে সেই প্ল্যান মোতাবেকই কাজ করছে। সে ল্যাপটপ দিয়ে তার আসল ডিভাইসকে আবার আয়ত্তে করে নেয়, যার ফলে তার কম্পিউটার থেকে লেডি মাফিয়ার অ্যালফাবেটটা সরে যায় আর তার ডিভাইসে লগ ইন করার রাস্তা সে পেয়ে যায়। সে যখন তার ডিভাইস লগ ইন করে তখন সে দেখতে পায় আলাদা একটা ফোল্ডার তার ডিভাইসে। আকাশ তাড়াতাড়ি ফোল্ডারটা ওপেন করে। ফোল্ডারটা ওপেন করতেই দেখতে পায় তার মধ্যে কয়েকটা ভয়েসমেল সেভ করা। আকাশ ভয়েসমেলগুলো ওপেন করে, তখনই সে মেকানিক্যাল কণ্ঠে লেডি মাফিয়ার গলা শুনতে পায়। জেড, আমি জানি তুই অনেক বড় হ্যাকার আর তোর সাথে পাঙ্গা নিয়ে কখনোই জিততে পারবো না, কিন্তু তাও কেন জানি মজা লাগছে তোর সাথে পাঙ্গা নিতে। তাই আমি তোর ডিভাইসটাকে হ্যাক করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো তোর ডিভাইসে প্রবেশ করেও কোনো প্রোগ্রামে ঢুকতে পারিনি। চুপচাপ ডিভাইসটা ওপেন করে বসে থাকতে হচ্ছে শুধু আমাকে। তবে সমস্যা নেই, আবার ওয়ার করবো তোর সাথে, তখন আমার দম কতটুকু তুই সেটা দেখতে পাবি। লেডি হ্যাকারের আসল পাওয়ার তুই এখনো দেখিসনি। সময় হোক, ফেস টু ফেস খেলা হবে। আর তুই কি আতঙ্ক ছড়িয়েছিস ডার্ক সাইডে। যেই দিন আমি আসল খেলা দেখাবো সেই দিন তোর থেকেও ভয়ানকভাবে নাম পাবলিশ হবে আমার। তখন পুরো ডার্ক সাইডের কুইন একজনই হবে, সে হলো লেডি হ্যাকার, মানে ZMP। আর শোন, তোর নামের আলফাবেটটাই ব্যবহার করার জন্য মনে কিছু করিস না। আমি তোর নামের অ্যালফাবেটটা এই জন্য ব্যবহার করেছি যাতে করে তোর নাম যখন ধুলোয় মিশিয়ে দিব আমি, তখন যেন মানুষ আমাকে জেড কিলার কুইন নামে চেনে, যে কেউ একজন জেডের মতো মানুষকেও টপকে দিয়েছে। তারপর আর কোনো ভয়েস নেই। লেডি মাফিয়া সমস্ত ভয়েস শুনে আকাশের মাথায় পুরো আগুন জ্বলতে শুরু করে। তার এত পরিমাণে রাগ উঠেছে যে সে চোখে মুখে কিছুই দেখতে পাচ্ছে না। লেডি হ্যাক, তুই এবার শেষ মনে কর। তোর 16 গোলা পূর্ণ হয়েছে। একবার খালি তোর কোনো কিছু আমার চোখের সামনে পড়ুক, তারপর তোর হ্যাকারগিরি চিরতরে বের করে দেব আমি। এভাবে একদিন কেটে যায়, কিন্তু লেডি মাফিয়ার উপর থেকে আকাশের রাগ কমে না। সে লেডি মাফিয়ার তালাশ করতে থাকে। এরই মাঝে একজন কম্পিউটার অনলাইনের মাধ্যমে একটা ট্রাপ প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে যেই ব্যক্তিটা সব চাইতে বেশি ভোট পাবে তাকে $5000 পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতায় নিয়ম হচ্ছে একটা পোল থাকবে, যেটাকে একজন মানুষ ভোট করে 30 পয়েন্ট করে যোগ হবে, আর পোল লিমিট হচ্ছে 5000। যে সবার আগে 5000 পয়েন্ট আনতে পারবে তাকে পুরস্কার করা হবে। এখানে অনেকেই অংশগ্রহণ করেছে, কিন্তু আকাশ করেনি, কারণ তার এসবের প্রতি কোনো আকৃষ্ট নেই। তাই সে এসব নিজেকে ইনভলভ করে না, কিন্তু কৌতূহল করে সে প্রতিযোগিতাদের ভোট পয়েন্ট ডিজিট করতে থাকে। প্রতিযোগিতারা লিডার বোর্ডে সবার পয়েন্ট দেখা যাচ্ছে। আকাশ দেখতে পায় প্রতিযোগিতা শুরু হওয়ার ঘন্টা খানিকের মাঝে কেউ একজন 5000 পয়েন্ট কালেক্ট করে ফেলেছে। সেই প্রতিযোগী দেখে তার কেমন যেন একটা সন্দেহ হয়, তাই সে সেই প্রতিযোগিতার অ্যাকাউন্ট নিজের আয়ত্ত করে ফেলে। পরে সেই অ্যাকাউন্টে কোনো ডিভাইস দিয়ে খোলা হয়েছে সেটা চেক করে সেই প্রতিযোগিতার সিস্টেম নিজের আয়ত্তে করে নেয়। তখন সে দেখতে পায় যে সে যার অ্যাকাউন্ট আয়ত্ত করেছিল সেটা সেই লেডি মাফিয়ার। এটা দেখে আকাশ তো খুশিতে লাফ দিয়ে ওঠে। বাসাধন,
এবার পালাবা কোথায়? আমি তো এই সুযোগেরই অপেক্ষায় ছিলাম। তোমার হ্যাকারই এবার বের করতেছি। তোমার সমস্ত সিস্টেমের মাঝে নাড়া বাঁধিয়ে দিব এবার আমি। তারপর দেখব কি করে তুমি তোমার ডিভাইসকে আমার হাত থেকে রক্ষা করো। আকাশ লেডি মাফিয়ার সমস্ত সিস্টেমকে নিজের আয়ত্ত করে নিজের মতো সিকিউরিটি লাগিয়ে দেয় আর তার মধ্যে, কিন্তু দুঃখের বিষয় হলো সেই কম্পিউটারে নিজের আয়ত্ত করেও তার মধ্যে লেডি মাফিয়ার কোনো আইডেন্টি খুঁজে পায়নি। মানে হলো লেডি মাফিয়ার ছবি বা আদার্স কিছু, আর তার প্রোগ্রামেও তেমন কিছু নেই। তবে সে ব্যাপক খুশি, কারণ সে লেডি মাফিয়ার কোনো তথ্য না পেলে কি হয়েছে, তার কম্পিউটার তো সে নিজের আয়ত্ত করে নিয়েছে, আর এই কম্পিউটারের মাধ্যমে লেডি মাফিয়া নিজে তার সামনে আসবে। সে লেডি মাফিয়ার সিস্টেমে নিজের সিকিউরিটি বসিয়ে দিয়ে জেমসকে ফোন করে। আকাশ ভাই, আপনার মতো মানুষ হঠাৎ আমায় ফোন দিল? আরে সে কোনো বড় কিছু নয়, বড় কিছু হচ্ছে লেডি হ্যাকার তো জালে আটকে পড়েছে। কি? লেডি হ্যাকার সিস্টেমকে আমি হ্যাক করে নিয়েছি। আমি জানি লেডি হ্যাকার তার সিস্টেমকে আনলক করার জন্য যে কোনোভাবে আমার সামনে আসবে বা আমার সাথে কন্ট্যাক্ট করবে। তাই আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য তার ডিভাইসে আলাদা করে আমার একটা মেইল সেট রাখবো, সেটা সে কম্পিউটার ওপেন করলেই দেখতে পারবে। আপনাদের কাজ হচ্ছে থানায় লেডি হ্যাকারের নামে একটা মামলা করা। আমি তার ডিভাইস ট্র্যাকার বসিয়ে দিব আর সিকিউরিটি একটু দুর্বল করে দিব, যাতে করে সে আবার নিজের ডিভাইসে লগ ইন করতে পারে। আর সেই ট্র্যাকারের মাধ্যমে তার লোকেশন আমরা ট্র্যাক করে তাকে ধরে নিতে পারি। অবশ্য ট্র্যাকার ছাড়াও তাকে ধরা পসিবল হতো, কারণ তার ডিভাইস আমার কাছে। কিন্তু সমস্যা হলো এখন তার ডিভাইসে কোনো লোকেশন নেই, কারণ সে ভিপিএন ব্যবহার করেছে, যার কারণে বাইরের কান্ট্রিতে দেখাচ্ছে তার লোকেশন। কিন্তু সে যখন সিকিউরিটি ভেঙে আবার ডিভাইসে ঢুকবে, তখন আমার ট্র্যাকারের কারণে সঠিক লোকেশন দেখাবে। ভাই, অনেক ভালো আইডিয়া। আমি তাহলে থানায় মামলা করে দিচ্ছি লেডি হ্যাকারের নামে, আর আপনি যেভাবে চেয়েছেন সেভাবে কাজ চালান। এবার দেখি তার শিয়ানাগিরি কোথায় যায়। সে আমাদের বেস্ট 11-এর নাম পুরো ধুলোই মিশিয়ে দিয়েছে। তাকে এবার ছাড়ছি না আমরা। প্ল্যান মোতাবেক কাজ করছি, আর আপনাকে আমি যেটা বলেছি আপনি সেটা করুন। জেমস আকাশের কথা মতো থানায় একটা মামলা করে লেডি মাফিয়ার নামে, আর এদিকে আকাশ খাপটি মেরে বসে আছে। লেডি মাফিয়া কখন তার পার্টনারকে ভেঙে নিজের ডিভাইসে প্রবেশ করবে। যখনই লেডি মাফিয়া ডিভাইসে প্রবেশ করবে, তখনই সে তার লোকেশন ট্র্যাক করে জেমসকে দিয়ে দেবে, আর জেমস তাকে পুলিশের কাছে ধরিয়ে দিবে। 24 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু লেডি মাফিয়া চুপচাপ বসে আছে। সে তার ডিভাইসকে ফিরিয়ে নেওয়ার জন্য কোনো কিছুই করছে না। লেডি মাফিয়া এই জিনিসটা আকাশের কেমন যেন হজম হচ্ছে না, কারণ সে নিজের ডিভাইসকে ফিরিয়ে আনার জন্য কত তড়িঘড়ি করেছে, কিন্তু লেডি মাফিয়া তার হাত পা গুটিয়ে নিয়ে বসে আছে। আকাশও হাল ছাড়ার মতো পাবলিক না, ধৈর্য ধারণ করে আসল খেলার জন্য অপেক্ষা করছে। 2 দিন পেরোতে চলো, আর 1 ঘন্টা ফুরালেই 2 দিন পেরোবে। রাতে বাজে 11টা। ঠিক এমন সময় আকাশের সেট করে দেওয়া সেই মেলটাকে লেডি মাফিয়া একটা মেল পাঠায় যে আমি জানি আমার সিকিউরিটি সিস্টেমকে ফিরিয়ে দে তুই, না হয় কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না। আমি জানি তুই আমার সিকিউরিটি সিস্টেমে ট্র্যাকার লাগিয়েছিস, তাই আমি ইচ্ছে করে সিকিউরিটি ভেঙে ডিভাইস ওপেন করিনি। তবে একবার চেষ্টা করেছিলাম, কিন্তু তখনই তোর মেল আমার চোখে পড়ে, আর কম্পিউটারের কন্ডিশন দেখে আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি। আকাশ লেডি মাফিয়ার কথা শুনে হাসতে থাকে, আর তাতে হেসে হেসে মেইলে রিপ্লাই পাঠায়, তোর ডিভাইস থেকে কখনো ট্র্যাকার সরাবো না আমি। তোর যা করার করে নে। পরে লেডি মাফিয়াও আবার মেল করে। তারা মেইলের মাধ্যমে কথা বলতে থাকে। দেখ, তুই কিন্তু আমায় রাগিয়ে দিয়ে ভালো কাজ করছিস না। আরে ভালো খারাপ দেখার সময়টা আমার কাছে নেই। তুই আমায় আগেই রাগিয়েছিস। তোর ডিভাইস থেকে ট্র্যাকার সরবে না। লেডি মাফিয়া এবার নরম হয়ে যায়। আচ্ছা, তার জন্য দুঃখিত আমি। এবার সরিয়ে দে ট্র্যাকারটা। উল্টো আমি সরি, ট্র্যাকার কখনোই সরবে না ডিভাইস থেকে। তবে হ্যাঁ,
একটা শর্তে আমি ডিভাইস থেকে ট্রেকার সরাতে পারি, যদি সেই শর্তে রাজি থাকিস তুই। কি শর্ত? তুই আমার সাথে ফেস টু ফেস দেখা করবি, তারপর তোর ডিভাইস থেকে ট্রেকার সরিয়ে দিব আমি। আকাশের কথা শুনে লেডি মাফিয়া থতমত খেয়ে যায়, কারণ সে তো কখনো কারোর সামনে আসবে না, কিন্তু এখন পরিস্থিতি তাকে তার মতো বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। কি হলো, কিছু বল। ঠিক আছে, আমি দেখা করব। বল কোথায় দেখা করবি আর কখন দেখা করবি? রমনা পার্ক চিনিস? চিনলে আগামীকাল সেখানে দেখা কর। হ্যাঁ, রমনা চিনি, আর সেটা আমার বাসা থেকে অনেক কাছে। সো ঠিক আছে, সেখানে দেখা করব আগামীকাল সকাল 11টায়। আমার কাঁধে লাল ব্যাগ থাকবে, একদম গেটের পাশেই আমি দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, কিন্তু মনে রাখিস কোনো চাল চালবি না, তাহলে কিন্তু অনেক ভয়ঙ্কর রূপ দেখতে পাবি তুই আমার। আকাশ আর কোনো কথা বলে না, সে চুপচাপ হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় আকাশ ঘুম থেকে উঠে জেমসকে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলে। জেমস আকাশের কথা মতো তার সাথে গাড়ি নিয়ে দেখা করতে চলে আসে। ভাই ভাই বলেন, হঠাৎ আবার কি জরুরি তলবে ডাকলেন? লেডি হ্যাকারের লোকেশন পেয়ে গেছেন কি? না, সে ডিভাইসে লগ ইন করে নেই, কিন্তু সে আমায় মেইল করেছে দেখা করবে বলে। শোনেন, আপনি রমনায় চলে যান, লেডি হ্যাকার সেখানেই আসবে, কাঁধে লাল ব্যাগ নিয়ে রমনার গেটের সামনে দাঁড়াবে। আমার বদলে আপনি জ্যাট সেজে সেখানে যাবেন, আর এই হিডেন ক্যামেরাটা আপনার বুক পকেটে লাগিয়ে নিন, আর ফোন অডিও কনফারেন্স চালু রাখবেন। আমি কলেজে চলে যাচ্ছি, কারণ আজকে 3য় ঘন্টা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করবে স্যার, তাই আমার যেতে হবে। আমি মোবাইলের মাধ্যমে আমি সব কিছুই দেখতে পাবো, আর কনফারেন্স তো কথা হবেই। আমি আপনাকে সমস্ত কিছুই বলে দিব কি কি করতে হবে। ঠিক আছে ভাই। আকাশের বদল জেমস জেট সেজে সেখানে যায়, আর আকাশ কলেজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু ফোনের মাধ্যমে দেখছে। সে এখন ক্লাসে যাবে না, 3য় ঘন্টার সময় একেবারে ক্লাসে ঢুকবে। অন্যদিকে লেডি মাফিয়া বোকার মতো রমনার সামনে চলে আসে। তার কল্পনা তো নেই যে জেট তার সাথে গেম খেলা চালু করে দিয়েছে। লেডি মাফিয়া রমনার সামনে এসে দাঁড়িয়ে আছে, মুখে কোনো মাস্ক নেই, তার একদম নর্মাল পোশাকে এসেছে, যাতে করে মানুষ তাকে দেখে কোনো ধরনের সন্দেহ করতে না পারে। একটু পর জেমসও গিয়ে রমনার সামনে দাঁড়িয়ে লেডি মাফিয়াকে তালাশ করছে। হঠাৎ তার চোখ পড়ে লাল সাইডে ব্যাগ, কাঁধে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আকাশ সব কিছুই ফোনের মাধ্যমে দেখছিল। যখনই জেমস লেডি মাফিয়ার সামনে যায়, তখনই লেডি মাফিয়াকে দেখে আকাশের হুঁশ উড়ে যায়, আর তার হাতে থেকে ফোনটা পড়ে যায়, কারণ সেই লেডি মাফিয়াটা তার অনেক কাছের একজন মানুষ। আকাশ জেমসের শরীরে লাগিয়ে দেওয়া ক্যামেরার মাধ্যমে দেখতে পায় যে বেহরুজ কাঁধে লাল কালারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই জেমস আকাশকে বলে, ভাই লেডি হ্যাকার পেয়ে গেছে, আমি এখনই পুলিশকে ফোন করে ইনফর্ম করছি। জেমসের কথা শুনে আকাশের বুক ধুকপুক ধুকপুক করতে থাকে, কারণ একে তো তার প্রিয় মানুষটার আড়ালে থাকা এই ভয়ঙ্কর রূপ দেখে সে বিস্মিত হয়ে আছে, দ্বিতীয়ত তাকে পুলিশ ধরে নিয়ে যাবে, তাই সে তাড়াতাড়ি জেমসকে না করে। এই জেমস স্যার, না না, ভুলেও এটা করবেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকেন আপনি সেখানে। ভাই আপনি না বললেন লেডি হ্যাকারকে পুলিশের কাছে ধরিয়ে দিতে, তাহলে এখন আবার না করছেন যে? জেমস স্যার, আমি যেটা বলেছি সেটা করেন আপনি। আপনি চুপচাপ সেই জায়গায় দাঁড়িয়ে থাকেন আর দেখেন সে কি করে, আর আমিও একটু মানুষটাকে ভালো করে দেখি যে সে কি করতে চায়। আর আপনি কিন্তু ভুলেও তার সাথে কথা বলতে যাবেন না। আচ্ছা ঠিক আছে ভাই। আকাশ চোখ বড় বড় করে বেহরুজের দিকে তাকিয়ে আছে, তার যেন কোনোভাবে বিশ্বাসই হচ্ছে না বেহরুজে এই লেডি মাফিয়া। সে ড্যাব ড্যাব করে বেহরুজের দিকে তাকিয়ে আছে। বেহরুজের থেকে যেন তার কোনোভাবেই নজরে সরছে না। আকাশ পুরো ঘরের মধ্যে চলে গিয়েছে। তখনই জেমস একটু জোর গলায় আকাশকে বলতে থাকে, ভাই মেয়েটা তো চলে যাচ্ছে, এখন কি করব? জেমসের কথায় আকাশের ঘর কাটে। জেমস স্যার, আপনি দৌড়ে গিয়ে তার পথ আটকান, তারপর তাকে জিজ্ঞেস করেন কেন সে এখানে এসেছে। ঠিক আছে ভাই। জেমস আকাশের কথা মতো বেহরুজের সামনে গিয়ে পথ আটকায়। বেহরুজ এটা দেখে ব্যাপক ভয় পেয়ে যায়, কিন্তু সে ভয় পেলেও স্বাভাবিকভাবে জেমসকে জিজ্ঞাসা করে, কে আপনি? সেটা একটু পরেই বলছি, কিন্তু তার আগে আপনি আমার কিছু কথার উত্তর দিন।
কি কথা? আকাশ কিন্তু ফোনের মাধ্যমে দুজনের কথাই শুনছে। আপনি নিশ্চয়ই লেডি মাফিয়া, তাই না? মানে কি এসবের? হ্যাঁ, কি সব উল্টো পাল্টা কথাবার্তা বলছেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? হুম হুম। তাহলে কে আপনি? আর লাল ব্যাগ কাঁধে নিয়ে রমনার সামনে কি করছেন? আর কেনই বা এসেছেন এখানে? আমি মানুষ, আর কেনই বা এসেছি এখানে সেটা আমার নিজেরও অজানা। এই মেয়ে, পাগল পেয়েছেন আমাকে নাকি উল্লু মনে হয় আমাকে? কোনটা একটু ক্লিয়ার করে বলেন তো। দেখুন মিস্টার, আপনার সাথে কথা বলে আমার মাথার মেজাজ অতিরিক্ত পরিমাণে খারাপ হচ্ছে, কারণ আপনার কথাবার্তার ধরন দেখে কোনো মতেই সুস্থ স্বাভাবিক মানুষ বলে মনে হচ্ছে না আপনাকে আমার। দেখুন, আমায় যা ভাবার ভাবুন, সেটা নিয়ে আমার বিন্দুমাত্র পরিমাণে মাথা ব্যথা নেই। কিন্তু আমার প্রশ্নের উত্তর আমি চাই, কারণ আমি এখানে একজনের তালাশে এসেছি। আর সে আমায় বলেছে যে লাল কালারের কাঁধে ব্যাগ নিয়ে রমনার গেটের সামনে এসে দাঁড়াবে। সেই ব্যক্তির কথা অনুযায়ী লাল কালারের ব্যাগ কাঁধে নিয়ে এসে আপনি রমণীর সামনে দাঁড়িয়েছেন। সো তাড়াতাড়ি বলুন আপনি কে, আর কেন এসেছেন এখানে? না হয় কিন্তু পুলিশকে আপনাকে গ্রেপ্তার করতে বলবো। বেহারুজ জেমসের কথা শুনে আবারও ঘাবড়ে যায়। সে এবার গলার আওয়াজ কমিয়ে জেমসকে বলে, আসলে অচেনা কেউ একজন আমার নামে একটা পার্সেল কুরিয়ার করেছে, যেই পার্সেলের ভেতরে ছিল একটা লাল ব্যাগ আর 1020 টাকা এবং একটা ছোট্ট ক্যামেরা আর একটা চিঠি, যেই চিঠির মাঝে লেখা ছিল এই লাল ব্যাগটা কাঁধে নিয়ে শরীরের যে কোনো একটা অঙ্গ ক্যামেরাটাতে ফিট করে রমনার সামনে এসে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে, যার ফলে তার পাঠানো টাকাগুলো আমার হয়ে যাবে। আর না হয় আমি যদি তার কথা মতো কাজ না করি তাহলে সে আমার বিশাল একটা ক্ষতি করে দিবে। হতে পারে সেটার জন্য আমার প্রাণও নাকি যেতে পারে। তাই আমি এখানে এসে তার সমস্ত নিয়মকে ফলো করে 10 মিনিট দাঁড়িয়েছিলাম, যাতে করে সে আমার কোনো ধরনের কোনো ক্ষতি না করে। আর 10 মিনিট শেষ হয়েছে, দেখি আমি চলে যাচ্ছি। জেমসকে বলা বেহরুজের সমস্ত কথা শুনে অপর প্রান্ত থেকে আকাশ শুনে আরও বড়সড় একটা ঝটকা খায়, কারণ সে ভেবেছে যে সে একাই লেডি মাফিয়ার বিরুদ্ধে চাল চেলেছে, কিন্তু এখন বুঝতে পারছে যে লেডি মাফিয়া তার থেকেও বড় চাল চেলে রেখেছে। আকাশ তাড়াতাড়ি জেমসকে বলে, জেমস স্যার, আপনি সেখান থেকে তাড়াতাড়ি চলে আসুন, আর সেই মেয়ের বিষয়ে কাউকে কিছু বলবেন না, আর তাকে নিয়ে টানা হেজরাও করবেন না, কারণ সে লেডি হ্যাকার না। ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি। অবশ্য জেমস আকাশের সাথে কনফারেন্সে আছে, সেটা সম্পর্কে বেহরুজ কিছুই জানে না, কারণ জেমস অনেক সাবধানতার সাথে আকাশের সাথে কথা বলছে। তারপর জেমস আকাশের কথা মতো সেখান থেকে চলে আসে, আর বেহরুজও একটা রিক্সা নিয়ে সেখানে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। দুজনের বিভিন্ন গন্তব্যে রওনা হয়েছে, কিন্তু এদিকে আকাশ আরেকটা জিনিস ভেবে মাথায় বাজ পড়ছে যে সে লেডি মাফিয়া কি করে বেহরুজ মানে তার প্রিয় মানুষটাকে টার্গেট বানালো। তার মানে কি সে লেডি মাফিয়া কি তার ব্যাপারে সমস্ত কিছু জেনে গিয়েছে? সে তাড়াতাড়ি বেহরুজকে ফোন করে, এই তুই কোথায় রে? এই তো বাসার দিকে যাচ্ছি। তুই যেখানেই আছিস না কেন, তাড়াতাড়ি আমার কলেজের সামনে এসে দেখা কর। ঠিক আছে, আসছি আমি। বেহরুজ 30 মিনিটের মধ্যে আকাশের কলেজের সামনে চলে আসে। কি রে, হঠাৎ এত জরুরিভাবে ডাকলি যে আমায়? আর তোর না এখন কলেজ টাইম চলছে, তাহলে ক্লাস না করে বাইরে কি করছিস? আসলে ক্লাসে যেতে ইচ্ছে করছিল না, তাই তোকে ফোন করে ডেকেছি। কিন্তু একটা কথা বলতো বেহরোজ, তোর চেহারার এমন 12টা বেজে আছে কেন? কি হয়েছে তোর? আরে আসলে একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? থাক, সেটা আর তোর শুনতে হবে না। যেটা হয়েছে সেটা মিটিয়ে এসেছি। আরে আজিব, কি হয়েছে সেটা বলবি তো আমায়, নাকি? আরে আসলে আমার কাছে হুমকি ভরা একটা পার্সেল এসেছিল। তারপর জেমসকে বলার সমস্ত কথায় বেহরুজ আবার আকাশকে বলে, তাই বলে কি তুই সেখানে যাবি নাকি? আর গেছিস, আমায় জানালি না কেন এই বিষয়ে? আরে তোকে খামোখা টেনশনে ফেলতে চাইনি। বাহ, কি সুন্দর কথা। আগে বলিসনি টেনশন হবে দেখে, কিন্তু এখন মনে হচ্ছে একদম এই টেনশন হচ্ছে না আমার। তাই তো তোকে বলতে চাইনি। বেহরোজ, রাগ উঠাবি না একদম, বলে দিলাম। তোর আরও আগেই আমাকে বলা উচিত ছিল। আরে
আরে রাগ করছিস কেন? থাক না, বাদ দে এখনো সব কথা। ভালোবাসিস খালি মুখেই বলে যাস, কাজকর্মে কোনো কিছুই করিস না। বিপদ আসবে তো তুই একাই সামলানোর চেষ্টা করবি। আমার যে তোর বিপদে পাশে দাঁড়ানোর মতো একটা দায়িত্ব কর্তব্য আছে, সেটা পালন করতে দিবি না? বাপরে বাপ, কি দায়িত্ববান বিএফটা রে আমার। থাক, হয়েছে, আর গাল ফোলাতে হবে না। আগামীতে কিছু হলে তোকে জানাবো। এবার তো শান্ত হ। হয়েছি। আচ্ছা, তুই চট্টগ্রাম যাবি কবে? তোর তো পড়ালেখার বেশ ক্ষতি হচ্ছে ঢাকায় থেকে। কয়েকদিনের মাঝে চলে যাব রে। আর আমিও জানি যে আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে। তাছাড়া গতকাল বাবাও ফোন দিয়ে বলেছে চট্টগ্রামে চলে যেতে। তাই কর। খামোখা এতদিন ঘুরে ফিরে পড়াশোনা নষ্ট করার কোনো মানে নেই। আচ্ছা চল, রেস্টুরেন্টে বসে কফি খাই দুজনে মিলে। চল। দুজনে মিলে রেস্টুরেন্টে কফি খেতে বসে। পরে অনেকটা সময় রেস্টুরেন্টে কাটিয়ে দুজনের বাসায় চলে যায়। বেহরুজ বাসায় এসে বসে আকাশের কথা ভাবছে যে এত দিন হয়ে গেল, কিন্তু তার মনে সন্দেহ যে এখনও দূর করতে পারিনি। তার মানে হয়তো তার সন্দেহটাই ভুল। তাই সে সিদ্ধান্ত নেয় যে 2 দিন পর চট্টগ্রাম চলে যাবে। এইদিকে আকাশও বাসায় চলে এসেছে। তার আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, কিন্তু সে সেটাকে লাটে উঠিয়ে দিয়েছে, কারণ তার মনের অস্থিরতা বেড়ে গিয়েছে বেহরুজের সেই বিষয়টা নিয়ে। সে বাসায় এসে অস্থিরতা নিয়ে কম্পিউটারটা ওপেন করে, কারণ তার কেন জানি মনে হচ্ছিল লেডি মাফিয়া তাকে আবারও মেল করেছে। তাই সে কম্পিউটারটা ওপেন করেছে। সে কম্পিউটার ওপেন করতে দেখতে পায় মেল বক্সটা লাল হয়ে আছে। তার মানে তার ধারণাই ঠিক হয়েছে, লেডি মাফিয়া তাকে অনেকগুলো মেল করেছে। সে শান্ত মাথায় মেলগুলো ওপেন করে। মেল ওপেন করতেই দেখতে পায় জেমসের ছবি আর সাথে কিছু ভয়েস। সে ভয়েসগুলো প্লে করে। আরে জেড, আমি তো তোকে অনেক বড় খিলাড়ি মনে করেছিলাম, কিন্তু তুই তো দেখি বাচ্চা। তুই সত্যিই দেখি আমার সাথে দেখা করার জন্য চলে এলি। বাহ, সেই তো দেখতে লাগে তোকে। তবে একটা জিনিস একটু গড়বড় লাগছে, যে তোর বয়সটা একটু বেশি কেন? তোর যেই মেধা, সেই মেধার সাথে তোর বয়সের মিলটা কেন জানি খুঁজে পাচ্ছি না। লেডি মাফিয়ার কথা শুনে আকাশ এবার হেসে দেয়, কারণ লেডি মাফিয়া জেমসকে জেড মনে করেছে। যাক বাবা, লেডি হ্যাকার আমার বিষয়ে কিছুই জানতে পারেনি, কিন্তু বেহরোজের বিষয়টা এখনো একটা রহস্য রয়ে গিয়েছে। না, এখন বেহরোজের বিষয়টা সাইডে রেখে লেডি হ্যাকারের বাকি ভয়েস মেলগুলো শুনি। আকাশ বাকি ভয়েস মেলগুলো ওপেন করে। জেড, তুই মানুষের জন্য যত ভয়ঙ্কর হ্যাকারই হোস না কেন, কিন্তু তুই আমার জন্য একটা দুধের বাচ্চা। সো আর এত বেশি চাপ নিচ্ছি না। তোর সাথে কি করে খেলতে হয় সেটার রাস্তা আমি পেয়ে গেছি। তুই তো আমার সিস্টেমকে হ্যাক করেছিস বলে অনেক উড়েছিস, কিন্তু শুনে রাখ, এই সিস্টেম দিয়ে কোনোই কাজ নেই আমার। তুই আমার যে সিস্টেমকে আয়ত্তে করেছিস সেটাকে এখন আমি পুরোপুরি ক্র্যাশ করে দিব। তারপর দেখি তুই আমার প্রোগ্রাম দিয়ে কোন মরা মানুষের পশম ছিঁড়িস। তারপর লেডি মাফিয়া তার সিস্টেমকে ক্র্যাশ করে দেয়। সে নিজের আসল ল্যাপটপকে তছনছ বানিয়ে দেয়। গুটি গুটি করে ভেঙে ফেলেছে তার ল্যাপটপকে, যার ফলে আকাশের কাছে থেকে তার ডিভাইস ব্যান খায়। আকাশ চাইলে এখন আর লেডি মাফিয়ার ল্যাপটপে প্রবেশ করতে পারবে না, কারণ লেডি মাফিয়ার ডিভাইস আর নেই, কিন্তু তার প্রোগ্রামগুলো চাইলে সে নিজে ব্যবহার করতে পারবে। লেডি মাফিয়ার ল্যাপটপ ক্র্যাশ করে আবার একটা রানিং ভয়েস মেল করে। জেড, তুই আর আমার কখনো নাগাল পাবি না। আমার ডিভাইসকেই আমি তছনছ করে দিয়েছি, যার সব শেষ। কিন্তু মাথায় রাখিস, শেষটা আমার জন্য নয়, শেষটা হলো তোর জন্য, কারণ আমার প্রোগ্রামগুলো তোর কোনো কাজেই আসবে না। সো তুই এবার মুড়ি খা, আর আমি আবার নতুন আরেকটা ডিভাইস দিয়ে খেলা শুরু করি। আর শোন, এখন যেই জিমেইল দিয়ে তোর সাথে
ইমেলের মাধ্যমে কথা বলছি, সেটাকে আবার হ্যাক করে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করিস না, কারণ করলে কিছুই পাবি না। বেহুদা তোরই কষ্ট হবে, কারণ আমি ব্ল্যাঙ্ক জিমেল দিয়ে তোর সাথে মেল করছি, যেইটা চাইলে মুহূর্তের মাঝে ভ্যানিশ করে দেওয়া সম্ভব। লেডি মাফিয়ার কথা শুনে আকাশ তাড়াতাড়ি লেডি মাফিয়াকে একটা ভয়েস মেল করে, কারণ লেডি মাফিয়া হয়তো যে কোনো সময় জিমেলটা ফিনিশ করে দিবে, তাই তড়িঘড়ি করে লেডি মাফিয়াকে ভয়েস মেল করে যে MBZ, তুইও কিছু কথা শুনে রাখ। তোর চিন্তা ভাবনা অনুযায়ী আমাকে তোর কাছে দুধের বাচ্চা মনে হতে পারে, কিন্তু বাস্তবে না, আমিও কম নই। তুই কি খেলোয়াড়? তুই চাইলেও বাপ লেভেলের খেলোয়াড় আমি। তুই কি ভেবেছিস যে আমি সরাসরি তোর সাথে দেখা করতে গিয়ে তোর প্ল্যানে পা দিব? তাহলে তুই ভুল ভাবছিস। মনে রাখিস, আমিও জ্যাট, হাতের কোনো মাখানো মুড়ি না। সো যে তোর সাথে দেখা করার জন্য গিয়েছে সে জ্যাট নয়, সে ছিল অন্য কেউ। আকাশের এমন কথা শুনে লেডি মাফিয়ার চরম রাগ উঠে যায়। সে পুরো সাইকোর মতো আচরণ করতে শুরু করে, কারণ সে এতটা সময় ভেবেছে যে আসল জেডকে দেখে নিয়েছে, জেড একটা দুধের বাচ্চা, কিন্তু সে এখন এসে জানতে পারে যে সেটা অন্য কেউ ছিল, যাকে সে দেখেছে সেটা আসল জেড নয়। তাই সে রাগে চড়ে গিয়ে জিমেলটাকে ফিনিশ করে দেয়, আর ভিতরে ভিতরে রাগে ফুঁসতে থাকে। মামুর বেটা, তোকে তো আমি ছাড়বো না, সময়ে দেখবি তুই আসল খেলা। এইদিকে আকাশ হাসতে হাসতে লুটিয়ে পড়ে, কারণ সে বুঝে গিয়েছে যে লেডি মাফিয়া অনেকটুকু ফাটিয়ে বাজিয়ে দিয়েছে। আকাশের হাসি যেন কোনো মতেই থামছে না। কিছুক্ষণ পর তার হাসি আপনা আপনি থেমে যায়। পরে সে কম্পিউটারে রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা আকাশ যখন ঘুম থেকে উঠে, তখন সে শুনতে পায় গভর্নমেন্ট পার্সোনাল ওয়েবসাইট হ্যাক করা দায়ে পুলিশ জেমসকে জেড ভেবে গ্রেপ্তার করে নিয়েছে। এই খবর পেয়ে আকাশের মাথায় যেন বাজ পড়েছে। এমন অবস্থা, সে ইতিমধ্যে বুঝে গিয়েছে যে লেডি মাফিয়ায় এই কাজ করেছে। সে গভর্নমেন্ট ওয়েবসাইট করে তার নাম দিয়ে জেমসকে ফাঁসিয়ে দিয়েছে। অন্যদিকে পুলিশ জেমসকে থানায় এনে তাকে উল্টো বুঝিয়ে মারতে শুরু করে। জেমস পুলিশের মার সহ্য করতে না পেরে শেষেমেশে মুখ খুলে বসে যে জেড আমি না, জেড হলো অন্য কেউ। খুলতে চলেছে জেটের ভয়ানক রহস্য। সবাই কি জেনে যাবে ডার্ক ওয়েবে জেট নামক আসল দুধর্ষণ হ্যাকারটাকে?